নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কালকে রয়টার্সের মতো সংবাদপত্রে এক বিস্ফোরক খবর প্রকাশিত হয়েছে। রয়টার্স পৃথিবীর অন্যতম সেরা সংবাদপত্র, তা হয়তো আপনারা সকলেই জানেন। এবং ওয়েস্টার্ন মিডিয়া যখন এই ধরনের খবর প্রকাশিত করে, তখন নিঃসন্দেহে এই ব্যাপারটার গুরুত্ব এবং তাৎপর্য কয়েক গুণ বেড়ে যায়। তারা প্রকাশ করেছে শেষ 3 মাসে ভারত বাংলাদেশ বর্ডার থেকে বাংলাদেশে প্রায় 2 মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য সরবরাহ হয়েছে, মানে পাচার করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে নাকি এই বিপুল পরিমাণে মানে এই শস্যদ্রব্য সেগুলো স্মাগলিং করা হচ্ছে। কারণ আপনারা জানেন, একাধিক ক্ষেত্রে শেখ হাসিনা ভারতে চলে আসার পর ভারতবর্ষ বিভিন্ন খাদ্যদ্রব্য এবং খাদ্যশস্যের উপর রেস্ট্রিকশন লাগিয়েছিল। আর এ সময় নাকি প্রায় 2 মিলিয়ন মেট্রিক টন এই বিপুল পরিমাণে খাদ্যশস্য নাকি বাংলাদেশে পাচার করা হয়েছে। খবরটি প্রকাশিত হয়েছে রয়টার্সে। কিভাবে এর পেমেন্ট করা হয়েছে, রয়টার্স জানিয়েছে বিএসএফ এর একটি অফিসিয়াল সূত্র তাদেরকে কনফার্ম করেছে ভারতীয় মুদ্রায় এই বিপুল পরিমাণ টাকার ট্রানজিশন হয়নি। কিভাবে হয়েছে না, বাংলাদেশ থেকে সোনা ভারতীয় বিভিন্ন কোম্পানিকে নাকি দেওয়া হয়েছে। বিএসএফ এটাও বলেছে তারা শেষ 3 মাসে প্রায় 13,000 কোটি টাকা সোনা এবং রূপো বাংলাদেশ এবং ভারতের সীমান্তে কিন্তু সিজ করেছে। অর্থাৎ নিঃসন্দেহে ভারতের সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশিরা যেভাবে বারংবার ঢুকে পড়ার চেষ্টা করছেন, তা ভারতের কাছে অশনি সংকেত। এই খবর রয়টার্সে প্রকাশিত হওয়ার পর বিএসএফ স্বাভাবিকভাবে অত্যন্ত তৎপর হয়ে ওঠে। মনে রাখবেন, ঠিক একদিন আগে অমিত শাহ এই সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে বিস্ফোরক কিছু কথাবার্তা বলেন। আপনারা জানেন, ভারত এবং বাংলাদেশের যে সীমান্ত আছে, প্রায় 4,500 কিলোমিটার সীমান্তের বৃহৎ অংশেই কিন্তু কাঁটাতার এখনো দেওয়া সম্ভব হয়নি। বিভিন্ন কারণ আছে, কারণ বিভিন্ন জায়গায় নদী আছে, বিভিন্ন জায়গায় জিওপলিটিক্যাল বিভিন্ন সমস্যা আছে। ফলে সব মিলিয়ে এই বিপুল পরিমাণে কাঁটাতার দেওয়া কিন্তু এখনো সম্ভব হয়নি বিএসএফ এর পক্ষ থেকে। শেষ 3 মাসে দেখা যাচ্ছে প্রায় 800 কিলোমিটার অঞ্চলে কিন্তু কাঁটাতার এখনো বসানো বাকি আছে। অর্থাৎ 1000 কিলোমিটারের কাছাকাছি এখনো কিন্তু কাঁটাতার নেই এই দুই সীমান্তে। টোটাল সীমান্ত যদি 4070 কিলোমিটার হয়, ঠিক সেখানে 800 কিলোমিটার অর্থাৎ 1000 কিলোমিটারের কাছাকাছি যদি এখনো অরক্ষিত থাকে, তাহলে নিঃসন্দেহে ভারতের সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত বড় একটা চিন্তার বিষয় হতে পারে। তা অমিত শাহ বলেছিলেন। ভারত সরকার চেয়েছিলেন পার্টিকুলারলি এই জায়গাগুলোতে স্মার্ট ফেন্সিং বসাতে। আমি এই বিষয়ে একাধিক ভিডিও এর আগে করেছি, আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলে গিয়ে। স্মার্ট ফেন্সিং কি? স্মার্ট ফেন্সিং হলো এই ধরনের ফেন্সিং এ জিপিএস থাকে। যদি টাচ করেন এই ধরনের ফেন্সিং, তাহলে তৎক্ষণাৎ কোনো নির্দেশ কোনো কমেন্ট রুমে চলে আসে। ফলে উন্নত মানের একটা কাঁটাতার ভারত সরকার এই সকল জায়গায় বসাতে চেয়েছিল। কারণ আপনারা জানেন, অনুপ্রবেশ সমস্যা ভারতের বর্তমান সময় অন্যতম বড় একটা সমস্যা, যা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ঝাড়খণ্ডের নির্বাচনের আগে বারংবার বলেছেন। অর্থাৎ অনুপ্রবেশকারী আটকানো শুধুমাত্র ভারতের লক্ষ্য নয়, সীমান্তে ভারতের সুরক্ষা এবং দেশের এই যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, তার জন্যই কিন্তু ভারতবর্ষ অনেক ক্ষেত্রে বোল্ড এবং অ্যাগ্রেসিভ ডিসিশন নিয়েছে শেষ 3 মাসে। কিন্তু সমস্যা হলো, রয়টার্সের এই ধরনের সংবাদপত্র প্রকাশিত হওয়ার পর ভারতবর্ষ কিন্তু নড়ে চড়ে বসে। কালকে যখন ভারতবর্ষ ফের একটি জায়গায় কাঁটাতার বেছানো যায়, তখন কিন্তু ফের বাংলাদেশের পক্ষ থেকে বিরোধ করা হয়। ফলে কালকে বিএসএফ এবং বিজেপির ফের একটা ফ্ল্যাগ মিটিং, এবং সেই মিটিংয়ে কাঙ্ক্ষিত কি রেজাল্ট হয়েছে আমি এখন অবধি জানি না। কি হয়েছে কালকে ঘটনাটা, বারংবার করে যখন বিএসএফ কাঁটাতার বসাতে যাচ্ছে, বাংলাদেশের পক্ষ থেকে এইভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। আর যখন অনুপ্রবেশকারী ইস্যু বাংলাদেশকে ভারতবর্ষ অ্যাড্রেস করছে, তখন ভারতবর্ষের এই তোলা অভিযোগ কার্যত উড়িয়ে দিচ্ছে বাংলাদেশ প্রশাসন। তারা বলেছেন অনুপ্রবেশকারী নামক কোনো সমস্যা এক্সিস্টই করে না, অথচ তারা কাঁটাতারও বসাতে দেবে না। অর্থাৎ কিভাবে একই জায়গায় বসে দুরকম স্টেটমেন্ট দেওয়া যায়, তা কিন্তু বাংলাদেশ সরকার খালি বিভিন্ন ক্ষেত্রে দেখিয়ে যাচ্ছে। এখন আন্তর্জাতিক নিয়ম, আন্তর্জাতিক রুল দুই দেশকেই মেনে চলতে হবে। ফলে আপনারা যখন কমেন্ট করেন ওর বিরুদ্ধে অ্যাকশন নিয়ে উড়িয়ে দেওয়া উচিত, সেনাবাহিনীকে গুলি চালানো উচিত, এই ধরনের কমেন্টের আগে অনেক কিছু ভাবতে হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, বিজেপি বারংবার এই ধরনের বাধা সৃষ্টি করছে কি কিসের স্বার্থে? যদি কাঁটাতার বসানো হয়, তাহলে ভারত এবং বাংলাদেশ উভয়েরই তো লাভ। মানে দুই দেশেরই অনুপ্রবেশকারী সমস্যা আর হবে না। মাঝে মধ্যে কৃষকরা এখান থেকেও এই দেশে চলে যায় ভুল করে, সেই সমস্যা আর হবে
না। ঝাড়গ্রাম হাইকোর্ট পরিষ্কারভাবে ঝাড়গ্রাম সরকারকে প্রশ্ন করেছিলেন, এই মুহূর্তে ঝাড়গ্রামে কত সংখ্যক অনুপ্রবেশকারী থাকে, এই পরিসংখ্যান কিন্তু ঝাড়গ্রাম সরকার ঝাড়খণ্ড সরকার হাইকোর্টকে দিতে পারেনি। ভাবতে পারছেন ভারতে কত ধরনের কত বেশি অনুপ্রবেশকারী আছে, সংখ্যাটা কত, এই তথ্য কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছেও নেই। ফলে সব মিলিয়ে কাঁটাতারকে বসানোকে কেন্দ্র করে ফের একবার উত্তাপ যে ছড়ালো, তা কিন্তু ভারতের ইন্টারনাল পলিটিক্সকেও বিভিন্ন ক্ষেত্রে বিক্ষিপ্ত করতে পারে। তারপর রয়টার্সের এরকম 13,000 কোটি টাকার সোনাকে সিজ করার রিপোর্ট, নিঃসন্দেহে ভারতীয় ইন্টেলিজেন্স সংস্থা, গোয়েন্দা সংস্থা, ভারতের একাধিক দপ্তরের কাছে কিন্তু অ্যালার্মিং কল বলে আমার মনে হয়। আজকে কি হয়েছে আসল ঘটনাটা, বাংলাদেশ এবং ভারত সীমান্তের একটি জায়গা, বাংলাতে বর্তমানে যে জায়গাটি পড়ে তা হলো স্বরূপনগরের সোনাই নদীর তীর। এই সোনাই নদী হলো ভারত এবং বাংলাদেশের লাগোয়া অঞ্চলের একটি নদী, যেই নদীতে বিস্তীর্ণ জায়গা জুড়ে এখনো কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। স্বরূপনগর থানার বিথারিয়া হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের এই হাকিমপুরে যেখানে সোনাই নদী আছে, ঠিক সেখানেই কিন্তু আজকে বিএসএফ কাঁটাতার দিতে যায় পক্ষ থেকে। তখনই ইনস্ট্যান্ট 113 নম্বর বিএসএফ এর ব্যাটালিয়নরা যখন ওইখানে পৌঁছায়, তখন বিজেপির কিছু সদস্য ওখানে গিয়ে পৌঁছায়। বিজেপির সদস্য গিয়ে সেই একই কথা, আপনারা আন্তর্জাতিক নিয়ম মানছেন না, আপনারা কেন এখানে কাঁটাতার দিচ্ছেন। এবার এখানে বিএসএফ পাল্টা প্রশ্নটা করে, কিসের আন্তর্জাতিক নিয়ম, আমরা আমাদের দেশে কাঁটাতার দেবো কি দেবো না তোমরা ডিসাইড করবে, তোমরা খালি বলছো 100 মিটার ছেড়ে করো, 150 মিটার ছেড়ে করো, 200 মিটার ছেড়ে করো, আমরা ঠিক জায়গাটাই কাঁটাতার দিচ্ছি। এবং স্বাভাবিকভাবেই সে সময় তো ফিতে নিয়ে ঘোরে না যে মেপে দেখাতে পারবে। ফলে এই পুরো বিষয়টা আবার ফ্ল্যাগ মিটিং এর দিকে চলে যায়। এই বারংবার ফ্ল্যাগ মিটিং শেষ 3 মাসে ভারত এবং বাংলাদেশের মধ্যে যতগুলো হয়েছে, তার নিঃসন্দেহে ভারত এবং বাংলাদেশের ইন্টারনাল সিকিউরিটিকে কার্যত একটা বড় প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিচ্ছে। এবং বিএসএফ একটা কিন্তু বড় ধরনের একটা ডিফারেন্স আছে। আপনারা সবাই জানেন বিজিবি কিন্তু প্রথম সারির যোদ্ধা, যারা যুদ্ধ করতে করতে আগাবে, আবার যুদ্ধ করতে স্ট্র্যাটেজিক্যালি ডিফেন্স নেবে, তারা কিন্তু পিছু পা হবে না। আলটিমেটলি দিনের পর দিন এই সকল কাঁটাতার বেষ্টনী আর দেওয়াই হবে না, পাতাই হবে না। ফলে ফের অনুপ্রবেশকারী শুধু সমস্যা নয়, এই ধরনের স্মাগলিং, এই ধরনের উত্তাপ কিন্তু দিনের পর দিন বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ সরকার। আমার মনে হয় যে মিটিংই হোক, বিএসএফকে পুরো তৎপরভাবে অ্যাগ্রেসিভভাবে র্যাডিক্যাল স্টেপ নিতে হবে এই পার্টিকুলার এই সিদ্ধান্তগুলোর বিরুদ্ধে। পাশাপাশি কালকে ভারতের ইন্টেলিজেন্সের হাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর এসেছে, যা ভারতের একাধিক সংবাদপত্র প্রকাশিত করেছে। বাংলাদেশের একটি সংগঠন, আমি নাম বলছি না কারণ এই সংগঠনের নাম বললে ফেসবুকে বিভিন্ন ক্ষেত্রে রেস্ট্রিকশন বা ইউটিউবে রেস্ট্রিকশন তৈরি হয়, কিন্তু এই ধরনের সংগঠন কিন্তু শেখ হাসিনাকে সরানোর সময় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এই ধরনের সংগঠন সরাসরি স্বীকার করেছিল তারা ছাত্র আন্দোলনের ভিতরে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করেছিলেন। ফলে এই ধরনের সংগঠনকে শেখ হাসিনা ব্যান করেছিলেন দেশের বিরুদ্ধে কাজকর্ম করার জন্য। এই ধরনের সংগঠনকে মোহাম্মদ ইউনূস আসার পরে তার নিষিদ্ধতা ঘোষণা করা হবে কি হবে না সে বিষয়ে একটা প্রশ্নচিহ্ন উঠে যায়। এবং এই ধরনের সংগঠন আপনারা ভাবলে অবাক হবেন, ঢাকায় এখন খোলা বাজারে ব্যাট করছে, অর্থাৎ তারা ভারত বিরোধী লিফলেট ছড়াচ্ছে, ভারতের বিপক্ষে কথাবার্তা বলছে এবং মোহাম্মদ ইউনূসের কাছেও তারা চিঠি লিখে বলেছে তাদের বিরুদ্ধে যে ব্যান আছে, যে নিষিদ্ধতা আছে, সেটা যেন তুলে নেওয়া হয়। শুধুমাত্র ভারত যে এই ধরনের সংগঠনকে ব্যান করেছে সেটা নয়, আপনারা জানলে অবাক হবেন পাকিস্তান এবং চীনের মতো র্যাডিক্যাল সরকারও কিন্তু এই ধরনের সংগঠনকে ব্যান করেছে। শুধুমাত্র পাকিস্তান, চীন, বাংলাদেশ নয়, রাশিয়া, জার্মানি, তুরস্ক এবং ইন্দোনেশিয়ার মতো বিশ্বের একাধিক দেশ কিন্তু এই ধরনের সংগঠনকে ব্যান করেছে। শোনা যায় মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ এবং এই বর্তমান সরকারের উপদেষ্টা এই সংগঠনের অন্যতম মুখ, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের মন্ত্রিসভা বা উপদেষ্টা মণ্ডলী বা সমন্বয়কদের মধ্যে এই সংগঠনের প্রভাব দেখা যায়, যারা সরাসরি ভারত বিদ্বেষী শুধু নয়, একের পর এক দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত। এবং সেই কার্যকলাপ নিঃসন্দেহে আমাদের মতো চায়ের দোকানে বসে একে অপরের বিরুদ্ধতা করা এরকম কার্যকলাপ নয়, অর্থাৎ দেশকে অশান্ত করার চেষ্টা বাংলাদেশকেই খোদ এরা করেছিলেন, যা শেখ হাসিনা বুঝতে পেরে এদের বিরুদ্ধে কিন্তু ব্যান ঘোষণা করেছিলেন। এবার ভারতের ইন্টেলিজেন্সের হাতে কি চলে এসছে দেখা যাচ্ছে, এই সংগঠনটি ঢাকায় হিন্দুদের বিরুদ্ধে এবং ভারত বিরোধী একাধিক কথাবার্তা বলে একটি লিফলেট বিলি করেছেন। সেই লিফলেটে তারা লিখেছেন ভারত জুড়ে খিলাফত তৈরি করতে হবে,
অর্থাৎ ঢাকাতে বসে তারা ভারত জুড়ে খিলাফত তৈরি করতে চাইছে। খিলাফতটা কি? খিলাফতটা হলো তারা চাইছে শরিয়াত আইনকে প্রতিষ্ঠা করতে হবে। এবং এই লিফলেটে একটি কথা লেখা আছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা লিখেছে দক্ষিণ এশিয়ার নেতৃত্ব দেবে বাংলাদেশ, অর্থাৎ দক্ষিণ এশিয়ায় তারা খিলাফত শাসন চালু করবে, শরিয়াত আইনকে প্রতিষ্ঠা করবে এবং যার নেতৃত্ব দেবে বাংলাদেশ। এবং এই প্রথম টার্গেট তারা হবে ভারতবর্ষ। অর্থাৎ এই রকম একটি পুস্তক প্রকাশ করে তারা ভারতবর্ষকে হুঁশিয়ারি দিয়েছে খোদ ঢাকার মধ্যে বসে। আর মোহাম্মদ ইউনূস সরকার সব জেনে শুনেও কার্যত মুখে কুলু পেটেছেন, একটা কথাও বলছেন না। যে খবর ভারতের ইন্টেলিজেন্স সংস্থার কাছে আসে, যে খবর ভারতের এই সকল বিশেষজ্ঞদের কাছে আসে, সেই সকল মোহাম্মদ ইউনূসের কাছে কেন যায় না, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। আমার দৃঢ় বিশ্বাস মোহাম্মদ ইউনূস জেনে শুনেই এদেরকে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। কারণ ওই যে হাসিনাকে সরানোর জন্য এরাও পার্টিসিপেট করেছিলেন, তা নিজেই এরা স্বীকার করেছেন। এমনকি ঢাকাতে কিছুদিন আগে একটি মিছিল হয়েছিল এদের পতাকায়, অর্থাৎ বাংলাদেশের পতাকা এখন দূরহস্ত। এখন এদের পতাকাকে কার্যত বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু স্থান দেওয়া হয়েছে, যা একটা দেশের ভবিষ্যৎকে কড়া অন্ধকারে ঠেলে দিতে পারে বলে আমার মনে হয়। আর এরাই কিন্তু দিনের পর দিন ভারতবর্ষের 7 সিস্টার্স বা শিলিগুড়ি করিডরকে কার্যত উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। কালকে 7 সিস্টার্সকে নিয়ে ভারত সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছে। যদিও আমার কাছে এই পদক্ষেপটা গুরুত্বপূর্ণ থেকে মনে হয়েছে ঐতিহাসিক, কারণ ভারতবর্ষ কালকে 7 সিস্টার্সের সুরক্ষা বাড়ানোর জন্য, শিলিগুড়ি করিডোর অঞ্চলের সুরক্ষা বাড়ানোর জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা করেছে তা হলো ভারতবর্ষ খড়গ দ্রোণ ইনস্টল করছে এই প্রত্যেকটা জায়গায়। এই খড়গ দ্রোণ হলো বর্তমান প্রজন্মে যেখানে বিশ্বের একাধিক মানে সামরিক শক্তির কাছে 5 জেনারেশন অস্ত্র আছে, ঠিক সেখানে খড়গ দ্রোণ হলো অত্যন্ত উন্নত মানের একটা দ্রোণ, যা শুধুমাত্র নজরদারি চালাতে ব্যবহার করা হয় না, যা বিস্ফোরক ক্যারি করতে পারে। অর্থাৎ 7 সিস্টার্সকে যেভাবে হুমকির মুখে ফেলেছে বাংলাদেশ সরকার, যেভাবে এই ধরনের সংগঠনকে কার্যত উস্কানি দিয়ে, কার্যত প্রশ্রয় দিয়ে 7 সিস্টার্স এবং ভারতের সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালানোর পরিকল্পনা বাংলাদেশ সরকার করেছে, তার পাল্টা কিন্তু এবার দেওয়া শুরু করে দিয়েছে ভারত সরকার। এই খড়গ দ্রোণ হলো অত্যন্ত হাই কোয়ালিটি হাই স্পিডের একটি দ্রোণ, যা মানে সেকেন্ডে 40 মিটার যেতে পারে। রেডারে এটি ধরা পড়বে না এবং এই পার্টিকুলার দ্রোণটি কিন্তু ইউক্রেন যুদ্ধতেও ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ এটি টেস্টেড একটি দ্রোণ এবং এই টেস্টেড দ্রোণের উপরেই কিন্তু ভারতবর্ষ ভরসা রাখছে, কারণ 7 সিস্টার্স এবং উত্তর পূর্ব ভারতের মানে যে পরিস্থিতি, তা কিন্তু বাংলাদেশ ক্রমশ অশান্ত করার চেষ্টা করছে। আর ভারতবর্ষের এরকম মুভমেন্টই হয়তো ভারতবাসী এবং আপামর বিশ্ববাসী চেয়েছিল, কারণ বাংলাদেশিরা দিনের পর দিন ভারতবর্ষের এই চুপ করে থাকাটা দুর্বলতা ভাবতে শুরু করেছিল। এই ড্রোনে কিন্তু জিপিএস অ্যাক্টিভেশন করা আছে, অর্থাৎ এই ড্রোন কোথায় যাবে, কাকে অ্যাটাক করবে, এবং এই ড্রোনে কিন্তু পার্টিকুলারলি এইচডি ক্যামেরা আছে এবং এই ড্রোনটি যে কোনো রকমের ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেমকে ভেদ করে যেতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন অত্যন্ত কড়া একটি শক্তিশালী একটা ড্রোন, যা ভারত 7 সিস্টার্সে কিন্তু ইনস্টল করতে শুরু করেছে। অর্থাৎ অমিত শাহর এই সেই কোড, সেনাবাহিনীকে প্রস্তুত হতে বলা, ভারতের সামরিক শক্তিতে 22,000 কোটি টাকা দেওয়া, বাইডেন সরকারের 117 কোটি টাকার ঐতিহাসিক চুক্তির পর আজকে খড়গ ড্রোন ইনস্টল করা হচ্ছে ভারতের উত্তর পূর্ব সীমান্তে। বোঝাই যাচ্ছে বাংলাদেশ যেরকম হুঁশিয়ারি দিচ্ছে, ভারত সরকার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে এই পুরো বিষয়টি ভাবছে। এই পার্টিকুলার ড্রোনটি কিন্তু 700 গ্রাম বিস্ফোরককে ক্যারি করতে পারে এবং কোনো শত্রুকে প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে কিন্তু ঘায়েল করতে পারে। অর্থাৎ এটা মামুলি কোনো ড্রোন নয়, শুধু ছবি তোলার জন্য ব্যবহার করা হয় না, কার্যত ছোটখাটো যুদ্ধের জন্য কিন্তু এই ধরনের ড্রোন ইউক্রেন যুদ্ধে ব্যবহার হয়েছে, যা ভারতবর্ষ অতি সক্রিয়তার সঙ্গে এনেছে এবং ভারতের উত্তর পূর্ব সীমান্তে ইনস্টল করছে। সব মিলিয়ে ভারতের সীমান্তে যে থ্রেট বাংলাদেশের পক্ষ থেকে তৈরি করা হচ্ছিল, তা মোকাবিলা করার জন্য ভারত সরকার কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে, যা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একাধিক মিটিং হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকে টার্ন নিতে পারে বলে আমার মনে হয়। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।